আসসালামু আলাইকুম। আজকের খবরেও কথা তো একটাই। আজকে 15ই জুন সোমবার রাত 9টা খবর পড়ছি আমি জয়নাল হাজারিকে প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে। আপাতত তো খবরের শিরোনাম, খবরের গুরুত্ব, খবরের বিস্তারিত সব কিছুর মূল এবং ধারা, করোনায় মৃত্যু ইত্যাদি। তো করোনার সংক্রমণ আজকে মনে হয় স্থিতিশীল আছে, অর্থাৎ আগের মতোই। ফেনীতে একটু বোধহয় বাড়ন্ত আছে আক্রান্তের সংখ্যা, আর সারা দেশে আমার মনে হয় সংক্রমণ এবং মৃত্যু হার অনেকটাই আগের মতোই। কিন্তু করোনার যেটা ভীতিকর পরিস্থিতি এই মুহূর্তে, সেটা হচ্ছে আগে করোনা আক্রান্ত হলে তার সিমটম দেখা যেত, শ্বাসকষ্ট হতো, সর্দি কাশি হতো, জ্বর হতো, গলা ব্যথা হতো, বিভিন্ন রকমের সিমটম দেখা দিত এবং সেগুলো চিকিৎসা করে কেউ কেউ বেঁচে যেত, কেউ কেউ, মোট কথা মৃত্যুটা কিছুটা সময় নিত। কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহ। এটা কে জানি কোনো একটা সংস্থা থেকে আগেই বলা হয়েছিল যে এখন আরও অনেক শক্তিশালী হয়ে করোনা আক্রমণ শুরু করেছে। এখন একেবারে আক্রমণ করেই সঙ্গে সঙ্গে ধড়ফড় করতে করতে মৃত্যুবরণ, মানে সবেমাত্র আক্রমণ করেছে। এটা আমার মনে হয় আগেরটার চাইতে অনেক বেশি ভীতিকর, যেহেতু ইয়েও নাই, কোনো সংক্রমণও নাই, কোনো সিমটমও নাই, অথচ আক্রমণ করার সঙ্গে সঙ্গেই কাঁপতে কাঁপতে শেষ। এই পরিস্থিতিতে আল্লাহ জানে আমরা কখন সেই অবস্থা হয় কি হয় না হয় জানি না। তো স্বাভাবিকভাবে সবাই বুঝতেছেন কামরান, সিলেটের সাবেক মেয়র এবং বর্তমানে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার, কামরান মারা গেছে সর্বশেষ। কামরান সম্পর্কে আমি যতটা জানি অত্যন্ত অমায়িক লোক ছিল, খুব মিশুক লোক ছিল। সাধারণ মানুষ তার কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করত। সে কারোর সঙ্গে কখনো কটুবাক্য বলতো না, সে উত্তেজিত হতো না। তাকে সবাই এক বাক্যে এক কথায় সজ্জন মানুষই মনে করত। আমার কাছে যেটা ভালো লেগেছিল সর্বশেষ, সেটা হচ্ছে কামরান গতবার মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় সিলেটের মতো জায়গায় সে পরাজিত হয়েছে এবং একেবারে স্বাভাবিকভাবে এটাকে মেনে নিয়েছে। কোনো রকমের উচ্চবাচ্য, কোনো টুশব্দ, কোনো আন্দোলন, কোনো মামলা মোকদ্দমা, কোনো কিছুর দিকে সে যায় নাই, একেবারে সহজভাবে মেনে নিয়েছে। তো সরকারি দলে থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করানোর অনেক কলা কৌশল আছে, মামলা মোকদ্দমা আছে, বিভিন্নভাবেই কারুকার্য করা যায় বা অনেকে করেছে। কিন্তু আমি দেখে আশ্চর্য হয়েছি যে কামরান সেসব পথেই গেল না। সে শুধু বলল মানুষের সেবা করার সুযোগ চেয়েছি, সুযোগ পেলে সেবা করতাম, মানুষ সুযোগ দেয় নাই, এখন আর সেদিকে যাব না, যাকে দিয়েছে সে দায়িত্ব করবে, আমার তো কিছু করার নাই। এত সুন্দরভাবে আওয়ামী লীগের নেতারা, বর্তমানে যারা সারা দেশে বড় বড় নেতা, তারা এত সুন্দর করে কথা বলে না, এত সহজে সব কিছুকে মেনে নেয় না। এবার আমি
অবশ্যই যেহেতু সম্পর্ক ছিল মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে, যেরকম কামরানের সঙ্গে হয়তো ততটা দিনের নয়, মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে যখন আমার পরিচয় হয় তারও 20 বছর পরে হয়তো আমার সঙ্গে কামরানের দেখা। সেই স্মৃতিচারণগুলো একটু করতেই হবে, করে রেকর্ডেও রাখতে হবে। আমাকে বিএনপি সরকারের আমলে 1996 সনের প্রথম দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করেই ফেনী, তখন নুরুল ইসলাম ছিল আমাদের ডিসি, হাবিবুর রহমান নামে এক ব্যক্তি ছিল এখন এমপি, উনি ছিলেন এসপি। সরাসরি ডিসিএসপি দুজনই, ওই সময়ের কথা বলছি, 96 সনের প্রথম দিকে একদম আমার বাড়িতে গিয়ে মাইক দিয়ে, আমি দোতলায় ছিলাম, পুলিশরা মাইক দিয়ে বলছে আপনার বাড়ি চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে ফেলেছে, আপনি নিচে নেমে আসুন, আমাদের কাছে আত্মসমর্পণ করুন। তো তখন সেই মুহূর্তে অন্য কিছু করার কোনো বিষয় ছিল না, আমি নিচে এলাম এবং ওরা তাদের গাড়িতে তুলতে চাইল। আমি কিন্তু হেঁটে হেঁটেই থানা পর্যন্ত গেলাম, তারাও আমার পেছনে পেছনে, ডিসি, এসপি, অন্যান্য পুলিশরা এলো। পরে সরাসরি আমাকে জিপে তুলে থানাতে বোধহয় কিছু একটা মামলা এন্ট্রি করলো। এন্ট্রি করার পরেই সঙ্গে সঙ্গে তারা আমাকে নোয়াখালীতে নিয়ে গেল। একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, তখন নোয়াখালীর এক ম্যাজিস্ট্রেট কোনো কথাবার্তা বলছে না, আমার পাশের সিটে এসে বসা। তো আসলে এটা আমি ন্যায় করেছি অন্যায় করেছি জানি না, আমি খুব একটা টেনশন ছিলাম না, হতাশাও ছিল না। বোধহয় দাগনভূঞা পার হওয়ার পরেই আমি বললাম, কি ম্যাজিস্ট্রেট সাহেব খুব আনন্দ পাচ্ছেন? বলে না না, আনন্দ বা মনে হয়, বলে না না না, ওইটা আমার সঙ্গে কোনো কিছু না। বলে কোনো লাভ নাই, বড় জোর 6 মাসের মধ্যে আমি মুক্তি পাবো। ইতিমধ্যে বিবিসি, ভয়েস অফ আমেরিকার সমস্ত পত্রিকা আমার গ্রেপ্তারের খবরটা ফার্স্ট পেজে উঠবে। এবং আসলেই তখনকার ছাত্র নেতারা পরের দিনই আপনার মহিপাল থেকে ওইসব দিকে হাইরোড পুরো বন্ধ করে দিল, তারা বিডিআর নিয়োগ করলো। বিডিআরের সঙ্গে যুদ্ধের মতো হলো। ইত্তেফাকে হেডলাইন দিয়ে খবর করেছিল যে জয়নাল হাজারের সমর্থকদের সঙ্গে বিডিআরের যুদ্ধ, এটা ছিল ইত্তেফাকের লিড নিউজ। তো ওই এটার পরের 2 দিন ছিলাম নোয়াখালীতে। নোয়াখালীর কোচি তখন চেয়ারম্যান ছিল, কোচি বা 2-1 জন এসে দেখা করেছিল। তৃতীয় দিন বা চতুর্থ দিন আমাকে সিলেট পাঠিয়ে দিল। আমার জেল জীবনে নোয়াখালী এবং কুমিল্লা, এই 2টা জায়গার একটা নেচার ছিল, আমাদের নেতা কর্মীরা খুব একটা আমাদের সঙ্গে, বা আমি আমার কথাই বলি, আমার সঙ্গে খুব একটা যোগাযোগ করতে আসতো না, যোগাযোগ করতো না। তবে কুমিল্লায়, নোয়াখালীতে তেমন নয়, কুমিল্লাতে কুমিল্লার কোনো নেতা কর্মীই প্রায় আসতো না, একজনও আসতো না বলা যায়। আমার সঙ্গে যদিও এই আফজল খানের পরিবার বা পুরো আফজল খান এদের সঙ্গে একটা যোগসূত্র ছিল, কিন্তু তারাও আসতো না বললেই চলে। তবে কুমিল্লার নোয়াখালীতে ফেনী থেকেও খুব একটা কেউ যেত না, নোয়াখালীর লোকরাও আসতো না। কিন্তু কুমিল্লাতে কুমিল্লার কেউ আসতো না, কিন্তু ফেনী থেকে বিপুল পরিমাণ লোকজন গিয়ে দেখা করত। এই নোয়াখালীতে তারা কারা কি বলেছে, কি কারণ জানি না, হঠাৎ করে আলী আকবর ছিল সুপারিনটেন্ডেন্ট, আমার খুবই ভক্ত, আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল। চট্টগ্রামের জেলে থাকতে, তখন তিনি ডেপুটি জেলার ছিলেন, এখন বোধহয় মারা গেছেন বা কিছু একটা খবর পেয়েছিলাম, পুরোপুরি খেয়াল করতে পারছি না। সেই নোয়াখালীতে ওই সময়ই আমাকে সিলেট পাঠিয়ে দিল। পরদিনই কামরান গেল এবং তখনকার সময়ের
জেল কর্তৃপক্ষে সবাইকে বলে টেলে দিল যে উনি মুক্তিযোদ্ধা, আমাদের নেতা, খেয়াল টেয়াল রাখবেন যেন কোনো অসুবিধা না হয় ইত্যাদি, যেটা স্বাভাবিকভাবেই হয়। এটা আপনাদের বিশ্বাস হতে চাইবে কিনা জানি না। এরপরে আমি বোধহয় মাস দেড়েক বা দুয়েক সিলেটে ছিলাম। কামরান প্রতিদিন যেত, একেবারে একদিনে হয় কোনো দিন সকালে কোনো দিন বিকেলে, আর সকাল থেকে লক আপ করা পর্যন্ত সিলেটের সাধারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন শাখা প্রশাখার কর্মীরা লাগাই ছিল, গেট থেকে ভিতরে যেতেই পারতাম না। আর জিনিসপত্র আসলে আমি আজকে একটা কথা বলি, আমার মনে হয়েছে তখন থেকেই বা পরবর্তীকালে লন্ডন যখন গিয়েছি সেখানেও সিলেটের লোকেরাই আসলে খুব অতিথিপরায়ণ। বাঙালিদেরকেই অতিথিপরায়ণ বলা হয়, পুরো বাংলাদেশের মানুষকেই, কারণ ভারতে যেসব বাঙালিরা আছে তারা তেমন অতিথিপরায়ণ নয়। আপনি ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে কেউ আসবে তার সঙ্গে খাতির করে তাকে আমি থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে কিছু উপহার দিয়ে যত কিছুই করেন, ওই ইন্ডিয়া গিয়ে গেলে আপনাকে কোনোদিন কোনো কারণে এক কাপ চা হয়তো খাওয়াতে পারে, এর বাইরে কিছু করবে না। তো যাই হোক, সিলেটের লোকরা হলো খুবই অতিথিপরায়ণ। প্রতিদিন আমার জন্য বিভিন্ন লোক জিনিসপত্র আনতে 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 আমার একটা কক্ষ প্রায় একটা দোকানের মতো হয়ে গেল, যেটা শেষে আমি জেল সুপারকে ডেকে বলে দিয়েছিলাম যে এগুলো সব সিপাহীদের মধ্যে যারা ডিউটি করেছে ওদের মধ্যে আপনি এটা ভাগ করে দিয়ে দিয়েন। তো দুর্ভাগ্যের বিষয় হলো এটা, আমি যেদিন মুক্তি পেলাম 2 মাস পরে, আমার অনেক সহকর্মীরাও গিয়েছিল। মুক্ত হলে ইফতেখার নামে তখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে জেল গেটে এসে অনেকটা জোর করেই আবদার করে আমাকে তার বাসায় নিয়ে গেল। দুর্ভাগ্যক্রমে সেদিন এই কামরান ছিল না। কোথায় কোথায় হঠাৎ হঠাৎ হয়তো আওয়ামী লীগ অফিসে বা কোনো একটা অনুষ্ঠানে দেখা হতো, এর বাইরে কিছু না। কিন্তু এবার যেদিন এখানে কত তারিখে ইয়াটা দেখতে হচ্ছে, এটা 14 জানুয়ারি 24, হ্যাঁ 24শে জানুয়ারি সম্মেলন শেষে সকল নেতা বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলাম আমরা, সব নেতারা, উপদেষ্টারা, আওয়ামী লীগের নেতারা, এমপি মন্ত্রীরা নয়। এমনকি তোফাইল ভাই, আমু ভাইকেও নেত্রী নিষেধ করেছিলেন, তখন নির্বাচন ছিল, মেয়র নির্বাচন অথবা মেয়রের নির্বাচনে, সেজন্য তারাও নিষিদ্ধ ছিলেন। তো আমরা যখন মাওয়াতে গিয়ে ফেরিঘাটে উঠলাম, ফেরিতে, এদিকে আমাদের যাওয়ার সময় নির্দেশ ছিল যে প্রত্যেককেই যেতে হবে বাসে, কেউ কারো নিজস্ব গাড়ি নিতে পারবে না। আমি কিছুটা কষ্ট করে আমি গাড়ি নিয়ে যাব অনুমতিটা নিয়েছিলাম, বলেছিলাম যে আমার ডায়াবেটিস, কখন কোন সময় ইঞ্জেকশন দিতে হয় বলা যায় না, আবার হাই প্রেশার, কখন প্রেশার উঠে, আমার সঙ্গে ওষুধপত্র সহ আমার সহযোগী নিতেই হবে। তো পরে যখন গাড়ি ছাড়ছে তখন ওবায়দুল কাদের সাহেব এসে বলছিলেন যে আপনার সহযোগী সহই বাসে করে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর বাসগুলো ছিল আমাদের এনা গ্রুপের রাই দিচ্ছিল, খুবই লাক্সারিয়াস, যেটা বিমানের সঙ্গেও তুলনা হয় না। বিমানের মানে যেটা সুপার ক্লাসের সিট, তার থেকেও আরও লাক্সারি, একেবারে পা মিলে শোয়াই যায় এরকম। পরে দেখলাম যে সেটাতে গেলেই ভালো হতো। যাই হোক, আমি আমার গাড়িতে গেলাম। তখন ফেরিঘাটে যখন উপরে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা ছিল, আমরা গেলাম সেখানে, আমি যে টেবিলে বসলাম সেখানে কামরান আর ঠান্ডুস, আমাদের রাজশাহী, আমরা 3 জন বসেছিলাম। তখন এনা গ্রুপের সব 5 জন করে একবারে টাই টুই পরা
সবুজ রঙের কোট পরা এইসব ছেলেরা এনা গ্রুপের বাসের কর্মকর্তা বা তদারক করে তারা স্টাফ, কিন্তু বোঝা যায় না ড্রেস ট্রেসে যে এরা বাসের ড্রাইভার বাসের অ্যাসিস্ট্যান্ট বোঝা যায় না। সুপারভাইজার আছে একজন। তো আমরা যে টেবিলে বসলাম এই 3 জন এক টেবিলে। এবার আমি আমার নাম শুনে শুরু হলো সমস্ত বাসের স্টাফগুলো এসে কেউ পা ধরে সালাম করছে, কেউ জড়াজড়ি করছে, আর ছবি তোলার জন্য তো একটা ভিড় লেগেই গেল। তখন এরা বললো আরে কি অবস্থা, হাজারি সাহেবের সঙ্গে বসে তো একটা বিপদেই পড়লাম দেখতেছি। দেখলাম যাই আপনারা বসেন, আপনারা সহই ছবি তুলতে হবে, এমনি না। তো সেদিন সে খুব জরুরি ভিত্তিতে বলছিল যে সেই কখন জেলে গেলেন একবার, আর দেখা হলো না, সিলেট গেলেন না, এবার ফিরে এসে কিন্তু আপনাকে সিলেট যেতেই হবে। আমি বললাম সিলেট আমি কিন্তু গেছি, যদিও আপনার সঙ্গে দেখা হয় নাই, আমি সিলেট মাজারে গেছিলাম একবার। ঠিক আছে আপনি যখন বলছেন, তবে আমি কোনো কর্মসূচিতে যোগ দিতে পারবো না, আমি যাব, আপনার সঙ্গে দেখা করব। তো সজ্জন ছিলেন, আমার প্রতি আন্তরিকও ছিলেন। সেই জন্য এই লোকটার মৃত্যুতে গভীরভাবে খুবই ব্যথা পেয়েছি। সেই জন্য আজকে সে যে মারা যাবে হাসতে হাসতে আসছিল এখানে ভর্তি হয়ে, তারপরে কি হয়েছে না হয়েছে তো জানি না, মারা গেল খবর পেলাম। আমি মনে করতেছিলাম বোধহয় সিএমএসে ছিল, হয়তো 2-4 দিন টিকবে, আর এখন তো কেউ কারোর হসপিটালে গিয়ে দেখা করতেও পারে না। কথা একটাই, একটু স্মৃতিচারণ করলাম, এবং আসলে ওনার সঙ্গে এর বাইরে কোনো স্মৃতি নাইও। তো দুঃখটা পেয়েছি। এখন তো নিজের জন্যও সবাই আতঙ্কিত। এরা আমার থেকে 10-15-20 বছরের ছোট, তারাই এত সহজে মরে যাচ্ছে। আমাদের তো যে অ্যাটাক করবে 2 মিনিটের মধ্যেই শেষ, সেই আতঙ্কও আছে। তবু আতঙ্ক থাকলেও মনের ভিতরে সান্ত্বনা, এটা মোটামুটি পরিণত বয়স তো হয়েই গেছে। আমার সঙ্গের আমার গ্রামেরই যারা বন্ধু বান্ধব ছিল কেউ নাই, এই এসাক হাজারি নাই, 2 হোনামিয়া নাই, সগির হাজারি নাই, রফিক হাজারি নাই, নূর আহমদ হাজারি নাই, কেউ নাই। সুতরাং তারা আমার অনেক আগেই 2-4 বছর আগেই সবাই মারা গেছে। কাউকে যে জিজ্ঞেস করব কোনো একটা কথা মনে পড়লে যে এটা কখন কে হয়েছিল, একমাত্র মিজান হাজারির বাপ মোস্তফা হাজারি, যিনি আমার ক্লাস টিউটর ছিলেন, ওনারও এখন স্মৃতিভ্রষ্ট, কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে পারে না। তো যাই হোক, এই কামরানের মৃত্যুতে আমি খুবই ব্যথিত, খুব অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত, এবং আমার মধ্যে আতঙ্কটা বা ডরটাও একটু বেশি এসে গেল এই মৃত্যুটার কারণে। এখন আর কি করব, আমার তো কিছু করার নাই। আমি তার আল্লাহর কাছে, আল্লাহ অবশ্য কখন কার কথা শুনে বসে এটা কেউই বলতে পারে না, কে পাপি কে তাপি, আল্লাহর কাছে কে প্রিয় কে অপ্রিয় মানুষের সাধ্য নয় বলার। আমার কথা হয়তো শুনে ফেলতে পারে, সেজন্য আমি আল্লাহর কাছে কামরানের যাতে বেহেশত নসিব করেন, তাকে যেন তিনি সুন্দরভাবে ভালোভাবে গ্রহণ করে তার সকল প্রকার গুনাহ মাফ করে দেন, এই মুনাজাত করব। এর বাইরে আজকে আর কিছু বলার নাই। আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম কিছুদিন থেকে, সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দেয়া হচ্ছে। চাকরিজীবীদেরকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে, এমনকি আমাদের গার্মেন্টসের মালিকদেরকে, গার্মেন্টসের জন্য শ্রমিকদের জন্য বিভিন্নভাবে শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য এই সরকার কিছু একটা করেছে এই রকম কোনো খবর কোথাও আমি দেখি নাই, পাই নাই। বরং এটা পেয়েছি যে আমাদের জেলায় কিছু কিছু জায়গায় যখন প্রথম দিকে খুব জোরদার রিলিফ দেওয়া হচ্ছিল, তখন 2-1 মুক্তিযোদ্ধা রিলিফের জন্য চেয়ারম্যানদের কাছে গেলে তারা ওদেরকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন তোমরা তো ভাতাই পাও। ওই ভাতা 10-12 হাজার টাকা ভাতায় একটা লোকের ফ্যামিলির কয়দিন চলতে পারে, কিভাবে চলতে পারে, আর এই ভাতাটাও পাওয়া যায় 3 মাস 4 মাস পর পর, যখন একটা উৎসব অকেশন আসে। ঈদ হলে ঈদের আগে, স্বাধীনতা দিবস হলে স্বাধীনতা দিবসের আগে, প্রতি মাসে মাসে পায়ও না। যাই হোক,
এখন মৃত্যু এই করোনা আক্রমণ করছে মুক্তিযোদ্ধাদের। বলছে যে তোরা একসময় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিস, এখন তোদেরকে আমরা আক্রমণ করব। কেননা মুক্তিযোদ্ধাদের বয়স হচ্ছে 70-এর উপরে। অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা, তাদের বয়স 70-এর নিচে হওয়ার অস্বাভাবিক। স্বাভাবিক মুক্তিযোদ্ধাদের বয়স 70-এর উপরে। তো 70-এর উপরে মুক্তিযোদ্ধাদের অর্ধেক তো আগেই এমনিই মারা গেছে, বোধহয় আর অর্ধেককে করোনায় মেরে ফেলবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো বরাদ্দ দিয়ে ঠিক এই বিপদ মুহূর্তে তাদেরকে সাহায্য করার কোনো কথা শুনি নাই, বরং দু এক জায়গায় তারা অপমানিত হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় সরকারের কাছে আমি নিবেদন করব, মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছিল, করোনায় যত লোকে মারুক, দেশের স্বাধীনতা তো চলে যাবে না, দেশের স্বাধীনতার ইতিহাসটা তো থেকে যাবে। সুতরাং এই যোদ্ধাদের, এই স্বাধীনতা যোদ্ধাদের জন্য এই মুহূর্তে কিছু সাহায্য সহযোগিতা করলে আমার মনে হয় মুক্তিযোদ্ধারা শুধু খুশি হবে না, মুক্তিযুদ্ধের সপক্ষের লোকরাও খুশি হবে। টাকা পয়সা নয়, রিলিফ টিলিফ নয়, অন্তত আমার যেটা মাথায় এসেছে সেটা বলছি, সেটা হচ্ছে অন্তত চিকিৎসার জন্য তাদেরকে একটা আলাদা হাসপাতাল, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা যায় কিনা, যে কোনো মুক্তিযোদ্ধা আক্রান্ত হলেই এই হাসপাতালে আসবে। কত মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় মরে গেছে, ঘুরতে ঘুরতে কোথাও লয় না, কোথাও কোনো অসুস্থ হয়েছে গেলে সে সবাই একই অবস্থা, যে সার্টিফিকেট দেন আপনাদের করোনা নাই। করোনা সে পরীক্ষাই করায় নাই, কেউ নাই, অথবা তার করোনাও না, কিন্তু কোনো হসপিটালে ভর্তি করে নাই, পথে অ্যাম্বুলেন্সে মারা গেছে বহু মুক্তিযোদ্ধা। সেজন্য এই মুক্তিযোদ্ধাদের শুধু চিকিৎসার জন্য আলাদাভাবে বিশেষ কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা, আমি সরকারের কাছে এই আবেদনটা রাখতে চাই। সোনাগাজীতে কি সাউন্ড কম? সোনাগাজীতে করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু। আরিফ হোসেন জয়ের রবিবার রাতে ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে সালাউদ্দিন বকুল 48 মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রাত 2টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের দাফন টিমের সহায়তায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, পরিবারের 5 সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বাড়িটি লকডাউন করা হয়েছিল। পরিবারের বাকি সদস্যরা সংখ্যামুক্ত থাকলেও রবিবার বিকেল থেকে সালাউদ্দিনের শ্বাসকষ্ট শুরু হয়। রাতে সেটি প্রবল আকার ধারণ করে রাত 10:30টার দিকে তিনি মারা যান। কি সমস্যা কি কও না? না, এটা আমি ইচ্ছা করে বলবো না। ফেনীতে 9 জনের করোনা শনাক্ত। ফেনীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের 5 জন সহ নতুন করে আরও 19 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো 514। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ সোমবার নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে 84টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 5টি দ্বিতীয় নমুনা সহ 24টি পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় 3 জন আক্রান্ত হয়েছেন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এতে রয়েছেন। এই উপজেলায় শনাক্ত হওয়ার অপর 2 জনের বাড়ি মতিগঞ্জ চরখোয়াজে। ফেনীবাজার খোলা থাকবে পুরো সপ্তাহ।
এই খবরটা বিতর্কিত। কেউ কেউ এটাকে ভুয়া খবর বলছে। যে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দুদিন নয়, পুরো সপ্তাহ খোলা থাকবে ফেনী বাজার। ফেনী পৌরসভার মেয়র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু সোমবার ও বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বাতিল বলে সবাই জানানো হয়। জেলা প্রশাসক আরও বলেন, সুরক্ষা সামগ্রী অধিক মূল্যে বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মূল্য তালিকা বাধ্যতামূলক টাঙ্গাতে হবে। করোনা আক্রান্ত মৃত রোগীদের দাফনে যুক্ত স্বেচ্ছাসেবীদের জন্য ফেনী জেলার পৌরসভা সমূহে একটি করে গোসলখানা নির্মাণের অনুরোধ জানানো হয়। জেলার যেসব এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে সেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়। এই খবরটির আমি একটি প্রতিবাদও পেয়েছি। সুতরাং যাচাই বাছাই করেও বোধহয় খবরটি নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি নাই। এই খবরটি যদিও আমি পড়লাম, কিন্তু বিষয়টি আমার মনে হয় জেলা প্রশাসনের কাছ থেকে ভালো করে জেনে নিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আসিফের শরীরে করোনা শনাক্ত। ফেনী জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়ালিস্ট আসিফ ইকবালের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটা হচ্ছে আসিফ ইকবালকে ঢাকাতে পাঠানো হয়েছে আমাদের আইসিইউর। তিনি একজন সদস্য অ্যানেস্থেসিয়া, অর্থাৎ ওই যে বেহোশ করা, বেহোশ না ঠিক অচেতন বা অবশ করার যে সিস্টেম, উনি এটার ডাক্তার। উনি এসেছিলেন আরও উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য ঢাকায়। এই আসিফ ইকবাল ফেনীতে কাজ করার জন্যে ট্রেনিংয়ে এসেছিলেন ঢাকায়। এখানে এসে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে করোনা রোগীদের জন্য ফের প্রস্তুত হচ্ছে ট্রমা সেন্টার। এটাও হচ্ছে ট্রমা সেন্টারে বোধহয় হাই ফ্লো কিছু অক্সিজেন দেওয়ার প্রস্তাব দিয়েছে আমাদের চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স ওই ট্রমা সেন্টারকে আধুনিক হাসপাতাল, অর্থাৎ করোনা রোগীদের চিকিৎসা করার জন্য যেসব জিনিসের দরকার সেসব দিয়ে এটাকে পরিপূর্ণ করে চালু করতে চায়। আমি চেম্বার অফ কমার্সকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের অন্তত এই প্রস্তাবের জন্যে। এই প্রস্তাবটা গৃহীত হলে কিভাবে হবে এটা আমি ঠিক বুঝতেছি না। ইতিমধ্যে আমি আবার খবর পেয়েছি আমাদের সিভিল সার্জনের অবস্থা ভালো নয়। তো এসব ব্যাপারগুলো সিভিল সার্জনের মাধ্যমে করার প্রশ্ন আছে কিছুটা। এখন সিভিল সার্জন অসুস্থ বলে শুনেছি, তার পক্ষে আপাতত এই মুহূর্তে কোনো কর্মকাণ্ডই করা সম্ভব হচ্ছে না। অন্য একজন তার পক্ষে কাজ করছেন। অবশেষে উপজেলা প্রশাসনের নির্দেশে পরশুরাম থানার পুলিশ আবু মেম্বারের বাড়ি লকডাউন করেছে। রুবেল হোসেনের নিউজ। মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরী আবু মেম্বার করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে তার বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার 13 জুন করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পরও আবু মেম্বার শনিবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। মেয়রের ভালোবাসার পরশ দিতে গিয়েও তাকে বাড়িতে পায়নি। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল রবিবার তার বাড়ি 14 দিনের জন্য লকডাউন করে দেন। ফুলগাজী উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি গিয়ে স্যাম্পল কালেকশন। রুবেল হাসান পাঠিয়েছে এটা। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ইতিপূর্বে ছাগলনাইয়া পৌরসভাকে করোনা ভাইরাসের রেড জোন হিসেবে চিহ্নিত করেছেন। রুবেল হাসান। পরশুরামে ক্ষুদ্র ঋণের সুদ আদায় কার্যক্রম 30 জুন পর্যন্ত স্থগিতের নির্দেশ। রুবেল হাসানের খবর। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও ছাগলনাইয়া থানা পুলিশ অন্যান্য স্বাভাবিক কার্যক্রমে পিছিয়ে নেই। রুবেল হাসান। সোনাগাজীর মতিগঞ্জে আরও 7টি বাড়ি লকডাউন করা হয়েছে। জয় আরিফ।
সোনাগাজীতে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে চাল বিতরণ, জয় আরিফ। দাগনভূঞায় চালু হলো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, অভিনন্দন। কেননা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ছিল স্বপ্নের মতো বিষয়। একসময় ঢাকাতেই প্রায় আমার মনে হয় 6 মাস আগেও ঢাকাতেই কোথাও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু ছিল না। এখন আমাদের দাগনভূঞাতেই সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে। আনন্দের খবর, ভালো খবর, অভিনন্দন তাদেরকে, ধন্যবাদ তাদেরকে। খুদা হাফেজ।